নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অনেক টাল বাহানার পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দাগি শিক্ষকদের একটা তালিকা বার করেছে। সংখ্যাটা এখনো অবধি 1806। তার মধ্যে বিধানসভায় মুখ্য সচেতক নান্টু ঘোষের পুত্রবধূ, চোপড়ার বিধায়কের কন্যা, তৃণমূলের অনেক ব্লক স্তরে, জেলা স্তরে, জেলা পরিষদের নেতার আত্মীয় স্বজন, কাউন্সিলর, তাদের নাম আছে। বিজেপিরও দু একজনের নাম আছে। এখন এই 1806 জনের তালিকা প্রকাশ হয়েছে। আচ্ছা, একটা জিনিস কল্পনা করুন, ফিরে যান আজ থেকে 20 বছর আগে। 2006 সাল, বামফ্রন্ট 235টি আসন পেয়ে ক্ষমতায় এসছে। এই সময় যদি এই রকম একটা কেলেঙ্কারির কথা সামনে আসতো, কি হতো কল্পনা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, তিনি বাংলা কার্যত অচল করে দিতেন। প্রতিদিন সভা সমাবেশ, পদযাত্রা, সাংবাদিক বৈঠক এবং জনমানসে একটা ধারণা বদ্ধমূল করে দিতেন যে সরকার একটা সংগঠিত দুর্নীতি করেছে, শিক্ষাকে নষ্ট করেছে। এটা তিনি করতেন এবং তিনি সফল হতেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আপোষহীন লড়াইয়ের যে ক্ষমতা আছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। তারা আদি অকৃত্রিম সিপিএম বিরোধিতার জন্যই শেষ পর্যন্ত মানুষ তাকে 2011 সালে ক্ষমতায় এনেছে। এখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির উচিত বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আন্দোলন করতেন ঠিক সেই রাস্তায় যাওয়া। বিজেপি আন্দোলন করছেন আমি একদম বলছি না, বিজেপির স্থিতিজাড্য অনেকটা ভেঙেছে, কিন্তু আরো আগ্রাসী আন্দোলনের প্রয়োজন আছে, যাতে জনমানসে একটা ধারণাকে বদ্ধমূল করে দেয়া যায় যে এই তৃণমূল সরকার চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছে। শুভেন্দু অধিকারী সহ বিজেপির অনেক নেতা কিন্তু পথেই আছেন। আবার এক শ্রেণীর নেতা আছেন যারা ঠান্ডা ঘরে বসে থাকেন, বৈঠক আর ভোজন করেন, সমাজ মাধ্যমে ছবি পোস্ট করেন, সেখানে কত লাইক হলো, কত শেয়ার হলো, এগুলোই তাদের অগ্রাধিকার। কিন্তু প্রধান বিরোধী দল যারা স্বপ্ন দেখছে বাংলায় ক্ষমতায় আসবে, তাদের আরো অনেক সক্রিয়তা মানুষ কিন্তু আশা করে। দেখুন, পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে গেলে প্রধান বিরোধী দলেরই দায়িত্ব, এবং সেই দায়িত্ব তাদের পালন করা উচিত, নইলে ক্ষমতা দখলের স্বপ্ন কিন্তু অধরা থেকে যাবে। এখনো তৃণমূল এবং বিজেপির মধ্যে শতাংশের বিচারে ভোটের ফারাক 2 থেকে 2.5%। সামনে 7-8 মাস আছে, আরো অনেক ঘটনা সামনে আসবে। প্রাথমিকের ফলাফল কি হবে জানি না, আদালতে বিচারাধীন, ঢাকি সহ বিসর্জন হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে বিজেপিকে আরো আক্রমণাত্মক প্রচারে নামতে হবে। সব দায়িত্ব একা শুভেন্দু অধিকারীর কাঁধে চাপালে তো হবে না। বিজেপির সর্বস্তরের নেতাদের স্থিতিজাড্য ভেঙে পথে নামতে হবে। আমি আবার বলছি, বিজেপি আগের থেকে অনেক বেশি গতিশীল হয়েছে, তাদের রাস্তাঘাটে দেখা যাচ্ছে, কিন্তু আরো গতিশীল তাদের হতে হবে। এটাই প্রধান বিরোধী দলের দায়িত্ব। প্রধান বিরোধী দল সম্পর্কে মানুষের এই প্রত্যাশাটা থাকে, সেই প্রত্যাশা তাদেরকে পূরণ করতে হবে। এবার ধরুন, এই যে 1806 জনের তালিকা বেরিয়েছে, তার মধ্যে দেখলাম সমস্ত সংবাদ মাধ্যম যে ওই 10-15টা নাম নিয়েই তারা কিন্তু আলোচনা করছে। সকাল থেকে ওই এক খবর, একই শিরোনাম। ধরুন, আমি তর্কের খাতিরে মেনে নিলাম এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের হাতে এরকম 50 জন দাগি শিক্ষকের নাম এসেছে যারা শাসক দলের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন স্তরের পদাধিকারী। আচ্ছা, বাকি যে বিপুল সংখ্যক দাগি শিক্ষক আছে যাদের তালিকা এসএসসি প্রকাশ করেছে, তারা কাদেরকে টাকা দিয়েছিল, তারা কোথাকার মানুষ, কিভাবে তাদের সঙ্গে দালালদের যোগাযোগ হয়েছিল, তা সংবাদ মাধ্যমের উচিত তো সেইগুলোকে বার করা। তার জন্য একটু ঘাম ঝরাতে হবে।
তাহলে দেখবেন প্যান্ডোরার বাক্সটা খুলে যাবে। এখন ধরুন অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 10 লাখ টাকা করে নেওয়া হয়েছে এই দাগি শিক্ষকদের কাছ থেকে। কিছু সুপারিশে এসেছে, সেগুলো ক্ষেত্রে টাকা হয়তো নেওয়া হয়নি, কিন্তু 90% ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে। ধরুন 1500 জন, আমি তর্কের খাতিরে মেনে নিলাম 1500 জন টাকা দিয়েছেন 10 লাখ টাকা করে। তাহলে কত টাকা হয়? 1500 ইন্টু 10 লাখ, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যামাউন্ট। এই টাকাটা তোলা হয়েছে চাকরি দেওয়ার নাম করে, বিভিন্ন এজেন্ট থেকে শুরু করে প্রভাবশালীদের কাছে টাকাটা পৌঁছেছে। তাহলে এই দাগি শিক্ষকদের কাছে গিয়ে যদি সংবাদ মাধ্যম জানতে চায় যে কিভাবে কোন সূত্রে তারা টাকাটা দিয়ে চাকরি পেয়েছেন, তাহলে সংবাদ মাধ্যমের এটা বিরাট বড় এক্সক্লুসিভ হবে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে যে এই দুর্নীতির শিকড় কতটা গভীরে প্রথিত। এটাও কিন্তু সংবাদ মাধ্যমের একটা দায়িত্ব। তারা তাদের মতো করে করছেন, কিন্তু এই বিষয়গুলো তাদের কিন্তু নজরে রাখা উচিত। আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা তো দাগি, আর যারা টাকাটা নিয়েছেন তারা তো আর সততার মূর্ত প্রতীক নয়, তারা মস্ত বড় অপরাধী। তারা শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করেছেন। বিরোধী দলনেতা থেকে শুরু করে বিকাশ বাবু, ফিরদৌস স্বামী সবাই বলছেন যে এই তালিকা অসম্পূর্ণ, আরো অনেক সংখ্যায় দাগি আছে। তাদের তালিকা এসএসসি নাকি প্রকাশ করেনি, তারা আবার আদালতের দ্বারস্থ হবে। প্রথম কথা, এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, যে দাগি শিক্ষকদের নাম বলেছে তারা কোন বিষয়ের শিক্ষক সেটা কিন্তু মেনশন নেই। এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন দাগিদের চিহ্নিত করে তাদের তালিকাটা আদালতকে জমা দেওয়ার কথা বলেছিলেন, তখন এসএসসি কিন্তু কর্ণপাত করেনি, সর্বোচ্চ আদালত পর্যন্ত দৌড়েছিল। 2 বছরের উপর সময় নষ্ট হলো। তখন যদি তারা দাগি শিক্ষকদের তালিকা জমা দিত আদালতে, আজকে এই হাজার হাজার ছেলে মেয়ে এরকম সমস্যার মধ্যে পড়তো না, তাদের হয়তো চাকরিটা থাকতো যোগ্য হিসাবে যারা নিজেদের দাবি করছেন। কিন্তু 17 রকম দুর্নীতি করে এই চাকরিটা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া থেকে গন্ধ বেরোচ্ছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার সবাই অঙ্গাঙ্গিভাবে যুক্ত এই দুর্নীতির সঙ্গে। দায় কেউ এড়াতে পারে না, সরকার এড়াতে পারে না। সামান্যতম চক্ষু লজ্জা থাকলে এই সরকারের মন্ত্রী শান্ত্রীদের পদত্যাগ পত্র দেওয়া উচিত এবং মানুষের কাছে করজোরে ক্ষমা চাওয়া উচিত। তারা সেই রাস্তায় হাঁটবেন না। তারা এখনো অক্ষমভাবে নিজেদের অপকীর্তিকে আড়াল করতে চাইছেন যে সিপিএম তাদের সর্বক্ষণের কর্মীদের বেআইনিভাবে চাকরি দিয়েছিল, বিজেপি অন্য রাজ্যে কি করেছে। আমরা কেউ অন্য রাজ্যের বাসিন্দা নই, আমরা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গে বিগত 14-15 বছর ধরে চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা শাসক নিজে স্বীকার করে নিল। এতদিন সংবাদ মাধ্যমে বলা হতো, সমাজ মাধ্যমে বলা হতো, বিরোধীরা বলতো, আজকে শাসক স্বীকার করে নিয়েছে তারা ডাকাতি করেছে শিক্ষক অশিক্ষকদের চাকরি দেওয়ার নাম করে। তাহলে চৌর্যবৃত্তির সাম্রাজ্য যে প্রতিষ্ঠিত হয়েছে এটা শাসক নিজে স্বীকার করছে। তারপরেও এই শাসক কি করে মুখ দেখায় জনসমক্ষে, কি করে এখনো গলাবাজি করে, কি করে আঙুল তুলে খোকাবাবু বলেন হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে। সামান্যতম লজ্জাবোধ থাকলে এরা ঘরের কোণে মুখ লুকিয়ে থাকতো, অনুশোচনা করত। কিন্তু অনুশোচনা করা আমাদের রাজ্যের শাসক দলের ধাতে নেই, আর ক্ষমা চাওয়া তাদের অভিধানে নেই। কথায় কথায় দিদিমণি বলেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে মানুষের কাছে যেখানে ক্ষমা চাওয়ার প্রয়োজন, যেটা সময়ের দাবি, এই পাপস্খলনের জন্য অন্তত তো ক্ষমা তো চাইবে। আরে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। সেটা না করে আইনজীবীরা দুষ্টু, বিরোধীরা
চাকরি খেতে চাইছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, অবিশ্রান্ত মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বঙ্গবাসীকে বিভ্রান্ত করছে। কিন্তু মানুষের কাছে নিজেরাই ধরা পড়ে গেল, নিজেরাই স্বীকার করে নিল যে তারা চুরি করেছে। চৌর্যবৃত্তির সাম্রাজ্যটা এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। পাপের ঘোড়া এদের পূর্ণ হয়ে গেছে, চারিদিকে পাপের আঁধার। কিশোর কুমারের একটা গান আছে না, চারিদিকে পাপের আঁধার। আপনি খবরের কাগজ খুলুন, টিভির পর্দায় দেখুন, সর্বত্র কোথাও হানাহানি, কোথাও দুর্নীতি, একে ইডি ধরছে, ওকে সিবিআই ধরছে, এর বাড়িতে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। কোনো ভালো খবর নেই, কোনো বিনিয়োগের খবর নেই, কোনো কর্মসংস্থানের খবর নেই। রাজ্য জুড়ে চলছে একটা ফাংশনাল অ্যানার্কি। এই হচ্ছে বাস্তব। আইনজীবীরা বলছেন, যারা এটা নিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, যে তারা শেষ থেকে ছাড়বেন। আবার যোগ্য চাকরিয়ালারা বলছেন পরীক্ষা পিছিয়ে দিতে হবে, কারণ অযোগ্যদের তালিকা বেরিয়ে গেছে, তারা যোগ্য, তারা আবার 10 বছর বাদে কেন পরীক্ষায় বসবেন। আমি জানি না শেষ পর্যন্ত এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সুষ্ঠুভাবে হবে কিনা, বা সুষ্ঠুভাবে হলেও শেষ পর্যন্ত ফলাফল বেরোবে কিনা। দেখুন, কল্যাণবাবু বলেছিলেন যে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে কোনো দাগই নেই। এসএসসি নিজে বলেছে 1400 দাগি ফর্ম ফিল আপ করেছিল, আরো কোনো দাগি লুকিয়ে আছে কিনা আমরা জানি না। পুরোটাই ঠগের বাড়ির ভোজ, পুরোটাই। এই এসএসসি নামক প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে কোনো কিছু সম্পাদন করতে পারে? আমি মনে করি পারে না, এটা আমার বিশ্বাস। আমি জানি না যারা আইনজীবী তারা বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন কিনা, যে এসএসসি চোরেদের পৃষ্ঠপোষকতা করে তারাই আবার পরীক্ষা নিতে যাচ্ছে। সিস্টেমটা এক আছে, লোকজনগুলো এক আছে, দালাল চক্র এখনো আছে। আবার পরীক্ষা নেওয়ার অর্থ খুব ট্রান্সপারেন্ট ওয়েতে এসএসসি পরীক্ষা নিতে পারবে, এই প্রতিষ্ঠানটির আর কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট আছে? আমার মতে নেই। আইনজীবীদের উচিত ছিল আদালতের দ্বারস্থ হয়ে বলা যে সুপ্রিম কোর্ট একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে দিক, তারা পুরো পরীক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে। এই বিষয়টা আমি আগে অনেকবার বলেছি আমার প্রতিবেদন। একমাত্র কোর্ট মনিটরড এক্সামিনেশন প্রসেস ছাড়া দুর্নীতি রুখতে পারবেন না। সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো দাগির নাম যদি থাকে তালিকায়, মানে তারা পরীক্ষায় বসছে, সেটা যদি শেষ পর্যন্ত জানা যায়, সুপ্রিম কোর্ট উইল কাম ডাউন হেভিলি লাইক টনস অফ ব্রিক্স বলেছে। কিন্তু আইনজীবীদের উচিত ছিল আদালতের দ্বারস্থ হয়ে আর্জি জানানো যে এই যখন অবস্থা, এসএসসির প্রতি কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নেই, আদালতই একটা মেকানিজম তৈরি করে দিক, কিছু মানুষকে আদালত দায়িত্ব দিক, তারা প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করুক এই পরীক্ষাটার বিষয়। আমার মনে সংশয় আছে আবার না কোনো কেলোর কীর্তি করে এসএসসি। এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। শুনে নিন কি বললেন বিকাশ বাবু। আচ্ছা, বিকাশদা, 806 কি আপনারা মনে করছেন এটাই চূড়ান্ত, নাকি আরো নাম তালিকায় থাকবে, সেটাকে প্রকাশ্য জানানো হলো না? এটা একটা আংশিক লিস্ট মাত্র। এখনো আমাদের যা হিসেব, বিভিন্ন যে নির্দিষ্ট ক্যাটাগরি তারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের নাম 6000 থেকেও বেশি হবে, 6000-এর কাছাকাছি হবে। আচ্ছা, মানে শুধু শিক্ষক 9, 10, 11, 12। আচ্ছা, 1/3 প্রকাশ হয়েছে দাবি বল। হ্যাঁ। আচ্ছা, বিকাশ না, এসএসসি 17 রকম দুর্নীতি করতে সুপ্রিম কোর্ট যে করেছে,
এই এসএসসি আবার পরীক্ষা কন্ডাক্ট করছে, এ তো ঠকের বাড়ির ভোজ বিকাশ দা। তা আপনারা এই বিষয়টা কেন বললেন না যে সুপ্রিম কোর্টই এক্সামিনেশনটা কন্ডাক্ট, তারাই সুপ্রিম এটা কি সুপ্রিম কোর্টের কাজ নাকি সুপ্রিম কোর্টে পরীক্ষা কন্ডাক্ট করবে? তা তো হয় না, একটা সংস্থার উপর তো ভরসা রাখতেই হবে। ভরসা রাখা সেই যায়। জন্য তারা বলেছেন এখনো যদি তারা ঠিক মতো না করেন সেইটা বিচার করার দায় তো জনগণের। জনগণ কাদের দায়িত্ব দিচ্ছেন? প্রজাতন্ত্রে সুপ্রিম কোর্ট তো প্রশাসনকে একেবারে উপেক্ষা করতে পারে না। এটাও ঠিক, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই আবার প্রাক্তন বিচারপতি ললিত সুপ্রিম কোর্ট বিচার করে দেখেছেন এরা দুর্নীতি করেছে, তাদের বলেছেন সুযোগ দিয়েছেন তোমরা আরেকটা ঠিক মতো করো। এখন সেই ঠিক মতোটাও যদি এটা না করতে পারে তাহলে বোঝা যাবে যে এরা সামগ্রিকভাবেই দুর্নীতিটাকেই মনে করছে এক পথ। তখন তো বিচারের দায় থেকে যায় জনগণের উপরে যে তারা কাকে নির্বাচিত করছেন। কিন্তু জনগণের কাছে বিকাশটা দুর্নীতিটাকে খুব বড় একটা বিষয়, নাকি একজন ধরুন জনপ্রতিনিধি খুব দুর্নীতিগ্রস্ত, তিনি দেখুন, মানুষের পাশে এটা যদি জনগণের কাছে আমরা গ্রহণযোগ্য আমরা যারা মনে করছি দুর্নীতিটা সমাজের পক্ষে ক্ষতিকারক, হুম, শুধু আমরা মনে করছি কেন, দুর্নীতি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, হুম, সেটা যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি তাহলে প্রজাতন্ত্রে তো আমাদের কোনো অধিকারই থাকবে না। প্রজাতন্ত্রে তো আমাদের অধিকার দিয়েছে নির্বাচিত করা যে কাকে আমরা যোগ্য শাসক বলে মনে করছি। এখন আমরা যদি মনে করি যে দুর্নীতিবাজরা আমাদের শাসন করবে তাহলে আমাদের সেই দুর্নীতির সঙ্গে সহবাস করতে হবে। অনেকে বলেন বাংলায়। যার ফল বলুন। যার ফলে দেখবেন যে ওরা খুব গর্ব করে বলে হ্যালো। আমাদের তো কিছু হয়নি, আমরা তো ভোটে জিতছি। হুম, ভোটে জেতাটাকে যদি কোনো একটা রাজনৈতিক দলের হুম, একমাত্র নিরিখ হয় তাদের যোগ্যতা এবং সততা নির্ণয়ে, হুম। তাহলে তো প্রজাতন্ত্র ব্যর্থ হবে, এতে স্বৈরতন্ত্র জন্ম দেবে। এটা বিকাশটা আপনি একদম যে কথাটা বলেছেন, একজন স্বাধীন মানুষ হিসাবে আমি আপনার কথার সঙ্গে 200% সহমত, কিন্তু এটা বিকাশ, মানুষের একটা সাধারণ ধারণা আছে যে যায় লঙ্কায় সে হয় লাবণ, অর্থাৎ দুর্নীতি বড় কিছু ইস্যু নয়। আমি আমার বিধায়ক বা সাংসদকে পাচ্ছি কিনা, সরকারি কর্মসূচির সুফল আমি পাচ্ছি কিনা, সেটাই তাদের কাছে দিবে। এইটা তো এই ন্যারেটিভটা আমরা তৈরি করি, হুম, প্রচার মাধ্যমের মধ্য দিয়ে আমরাই তৈরি করি যে একটা বিধায়ক আর সাংসদ আপনার ঘরে আসে কিনা, আপনার ঘরে চা খেলো কিনা, মাসিমা বলে আপনার পায়ে ধরলো কিনা, এটাকে আমরা জনপ্রিয়তা একটা নিরিখ করি। কিন্তু একটা বিধায়ক সাংসদের যে দায়িত্ব, সেই দায়িত্ব কি হওয়া উচিত এ সম্পর্কে সমাজের যারা সচেতন মানুষ তাদের দায়িত্ব নিয়ে প্রচার করা উচিত। আমার শেষ প্রশ্ন বিকাশ, অনেকে বলছেন এবারের লড়াইটা তৃণমূল বনাম বামপন্থী কংগ্রেস নয়, তৃণমূল বনাম বিজেপি নয়, এবারের লড়াইটা তৃণমূলের সঙ্গে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন জনতা। সেটাই হওয়া উচিত। হুম, উচিত তো অনেক কিছু বিকাশ আছে কি? এই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ হুম, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে হুম, এইরকম একটা দুর্নীতিগ্রস্ত হুম। ধর্মীয় সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যদি না হতে পারেন তাহলে প্রজাতন্ত্র ভেঙে পড়বে, নৈরাজ্য জন্ম নেবে। আপনি কি তৃণমূলকে ধর্মীয় সাম্প্রদায়িক দল বলে মনে করেন? একদম, তৃণমূল আর বিজেপির মধ্যে ধর্মীয় সাম্প্রদায়িকতার দিক থেকে কোনো পার্থক্য নেই। হুম, হুম। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারলাম না, আর একটা করছি খুব সংক্ষেপে। সেটা হচ্ছে, দেখুন, একটা তো আমরা তো একটা ক্রান্তিকালে আছি। একবার আমরা যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। তাই এখন ক্ষুদ্র হবে। দেখুন, কি বিকাশটা শুধুমাত্র আদর্শকে আঁকড়ে ধরে থাকবো? ৭৭ জয়প্রকাশের উদাত্ত আহ্বানে জনসংঘ, বামপন্থী, সমাজবাদী এক হয়েছিল, এটা ঐতিহাসিক সত্য। আবার মাও সেতুং কুইমিনসনের সঙ্গে হাত মিলিয়েছিলেন, হাত। পশ্চিমবঙ্গ হুম, শুধু বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, তো দেখতে হবে সামগ্রিক ভারতবর্ষের প্রেক্ষিতে। সমস্যাটা সমগ্র ভারতবর্ষ প্রেক্ষিত।
দুর্নীতি শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো ব্যাপক আকারে আছে, কিন্তু দুর্নীতি গোটা দেশে যারা শাসন করছেন তারাও কিন্তু আরেক ধরনের দুর্নীতির পক্ষে সওয়াল করছেন। সামগ্রিকভাবে সেটাই বিচার করতে হবে। কিন্তু এটা আমার নিজস্ব ভাবনা। বামপন্থীদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, তৃণমূল বিরোধী ভোট পরোক্ষে তৃণমূলকে সুবিধা করে। বরং উল্টো কথাটাই বলবো, যে বিজেপি তারা আহ তৃণমূলের ধর্মীয় রাজনীতিকে লালন পালন করে প্রকৃতপক্ষে তৃণমূলকে শক্তিশালী করছেন। তার কারণ তারা জানেন যে তৃণমূল থাকলে তাদেরই সুবিধে। দেখুন বিকাশ দা, বিজেপি 39% ভোট পেয়ে প্রধান বিরোধী দল। এই ভোট বামপন্থীরাই বিজেপিকে দিয়েছে, নইলে বিজেপি তার মঙ্গল গ্রহ থেকে ভোট আনেনি। আগে যখন আমরা সাংবাদিকতা করতাম 90 দশকের মাঝামাঝি থেকে, আমরা বিজেপিকে বলতাম বড় বাজারের পান। সেই বিজেপি এখন প্রধান বিরোধী রাজনৈতিক দল, এবং আপনাদের কর্মী সমর্থকরাও বিশ্বাস করছেন যদি তৃণমূলকে কেউ হাঁটাতে পারে সেটা বিজেপি। সেখানে আপনারা ভোটে লড়ে যে যে আসনগুলো 5-7 হাজারে সেখানে তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলকেই সুবিধা করে দিচ্ছেন। এই ন্যারেটিভ কিন্তু এস্টাবলিশ বিকাশ দা। আমি না, এই ন্যারেটিভটা তো তৈরি করছে একদল প্রচার মাধ্যম, যে তারা পেইড প্রচার মাধ্যম। সেই জন্য এই ন্যারেটিভটা ভুল। এই ন্যারেটিভটা আপনারা সমর্থন থাকবেন না। গোটা দেশে যে ধর্মীয় রাজনীতির একটা আবহ তৈরি করা হচ্ছে, যা প্রকৃতপক্ষে দেশের মধ্যে বিভাজন তৈরি করছে, সেটা সফল রূপায়ণ পশ্চিমবঙ্গে করছে মমতা। সেই জন্য মমতাকে টিকিয়ে রাখবার জন্য বিজেপি সর্বদলীয় নেতৃত্ব আপ্রাণ চেষ্টা করবে, এবং তারাই এই ন্যারেটিভটা তৈরি করেছে। আজকে মানুষ বুঝতে পারছেন যে কি বিপদে পড়েছেন। সেই অভিজ্ঞতার নিরিখেই মানুষ লড়াই করবেন এবং ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে এটাকে বর্জন করবেন। দেখুন, একটা ছিল যে উড়িষ্যার বিজু নবীন বাবু হচ্ছে বিজেপির সফট ট্যালেন্ট, এবং নবীন বাবুর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের খুব হবে। কিন্তু আমরা কি দেখলাম 24-এ উড়িষ্যায় বিজেপি সুইপ। এই যে তার কারণটা হচ্ছে এই ন্যারেটিভটা, এটাই হচ্ছে যুক্তি। তার কারণটা হচ্ছে বিজেপি ওখানে বিজেডি তারা প্রকৃতপক্ষে বিজেপির সহযোগী শক্তি হিসেবেই কাজ করেছে। সেখানে স্বভাবতই মানুষ মনে করেছে বিজেপি তাহলে অনেক শক্তিশালী, তাকেই সমর্থন করবো, বিজেডিকে কেন। সেই জন্যই উড়িষ্যাই হচ্ছে সবচেয়ে ভালো এক্সাম্পল। এটা উড়িষ্যার নেতাদের আমি বলি, তারাও এখন বিজেপি নেতারা বলেন হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে, যে আপনারা যে কাজ করছেন সেই কাজ যদি বিজেপির কাজই হয় তাহলে সেটা বিজেপি করবে, আপনাদের লোকে গ্রহণ করবে কেন। তাহলে আপনার কি মনে হচ্ছে যে আপনারা তৃণমূলকে সুবিধা করছেন না, আদর্শের প্রশ্নে লড়ে পরোক্ষে মানে তৃণমূল ফায়দাটা নিচ্ছে? আপনার একটা আমাদের বক্তব্য, লড়াই যদি করতে হয়, পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, বিজেপি তৃণমূল উভয়ের বিরুদ্ধে একইভাবে লড়তে হবে। কেন, চিন্তাগত দিক থেকে, রাজনৈতিক দিক থেকে তৃণমূল বিজেপি একই নৌকার যাত্রী, এটা মানুষকে বোঝাতে হবে। আচ্ছা বিকাশ, তা না হলে পশ্চিমবঙ্গের মুক্তি নেই। 34 বছর এখানে রাজ্যপাল সামলেছেন তৃণমূল, বছর তার আগে কংগ্রেস। বিজেপি কিন্তু এখানে আনটাচড অ্যান্ড আনকিসড ভাবছে। এটাও তো বিজেপির চেহারা তো গোটা ভারতবর্ষের জন্য দেখতে পাচ্ছি। সুতরাং বিজেপি এখানে আনটাচ, বিজেপি এখানে হলে এটা ভিন্ন দল হবে নাকি, তার ভিন্ন চরিত্র হবে নাকি? পশ্চিমবঙ্গের মানুষ সুপার ইন্টেলেকচুয়াল, এটা তো ঠিক নয়। আমি মনে করি না, মানুষ অভিজ্ঞতা শেখে তো। গোটা দেশে বিজেপির যে ভূমিকা বিভিন্ন রাজ্যে, তো মারাত্মক দেশ বিরোধী ভূমিকা আমার মতে। বিকাশরা সম্প্রতি ইন্ডিয়া টুডে গ্রুপ তো আর মানে আপনাদের ভাষায় কোটি মিডিয়া, তারা একটা মুড অফ দ্য নেশন করেছে সি ভোটারকে সঙ্গে নিয়ে। তারা বলছে যে 11 বছর পরেও প্রধানমন্ত্রী মোদির অ্যাপ্রুভাল রেটিং 58%। আর এই মুহূর্তে এগুলো কি আপনি আপনি কি বিশ্বাস করেন এদের এই সমস্ত মূল্যায়নগুলো পয়সা দিয়ে করানো হয়, এ নিয়ে কোনো সন্দেহ আছে? ইন্ডিয়া টুডে পৃথিবীর ইতিহাস থেকে তো আমরা দেখেছি ইমেজ বিল্ডিং হয়। সেই জন্য এইগুলো যখনই বুঝতে পারছে যে ওদের অবস্থা খারাপ, তখন এই সমস্ত তথাকথিত সি ভোটার ইত্যাদি বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়। এটা ঘটনা এটা। কিন্তু রাজদীপ সরদেশাই এবং ইন্ডিয়া টুডে গ্রুপ এদের আজকে ভারতবর্ষের 90% মিডিয়া কন্ট্রোল করছে কারা বলুন তো? আপনি আমার থেকে ভালো জানেন। কোন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে? কেউ বলতে পারবে আমি ইন্ডিপেন্ডেন্ট, আই এম নট ব্যাকড বাই আদানি এন্ড আম্বানি? তা তো বলতে পারবে না। আপনারা ওয়েলথ ক্রিয়েটারদের এত ঘৃণা করেন কেন?
ওয়েলথ ক্রিয়েটারকে ঘৃণা করি না, সে ওয়েলথটা যখন নাকি হিউম্যান ওয়েলথকে এক্সপ্লয়েট করে সেই জন্য ঘৃণা করি। দেশের তরুণ প্রজন্ম বিকাশ দা, ওরা কিন্তু আদানি আম্বানি হতে চায়, অ্যাসপিরেশন লেভেল ওদের ওই রকম। এটা এই আদানি আম্বানি হয়ে দেশের অধিকাংশ মানুষ না খেয়ে থেকে আদানি আম্বানি হবে? অধিকাংশ মানুষকে শিক্ষার অঙ্গন থেকে বাইরে ফেলে দিয়ে আদানি আম্বানি হবে? দেশের অধিকাংশ মানুষ এইটা ন্যারেটিভ না, এই ন্যারেটিভটাই ভুল ন্যারেটিভ, বুঝছেন না? তৈরি করছেন। হ্যাঁ, ইচ্ছা এই নিয়ে বিতর্ক চলুক, বিতর্কটা ভালো। হ্যাঁ, তবে আপনারা আবার সুপ্রিম কোর্টে দাবি করছেন তো এই তাগিদ বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ঠিক ধন্যবাদ, ভালো আছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.